বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হারানা কলেজে আয়োজিত এই মাইক্রো ইকোনমিক্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যানালাইসিস অফ কস্ট নিয়ে বা খরচ বিশ্লেষণ নিয়ে। এখানে আলোচনা কয়েকটা ভাগ থাকবে, যে প্রথম হচ্ছে খরচ কী, খরচ কত প্রকার, মোট খরচ, তারপর দীর্ঘকালীন খরচ, স্থির খরচ, স্বল্পকালীন খরচ। দীর্ঘকালীন খরচ টাকা কীরকম হয়, স্বল্পকালীন কীরকম হয়ে থাকে, কাম্য উৎপাদন, শিল্প, ফার্ম, অর্থনৈতিক মুনাফা, হিসাব বিজ্ঞানের মুনাফা, এইসব নিয়ে আমরা কী করব, আলোচনা করব। আশা করি তোমাদের আলোচনায় উপকার হবে। তা আমরা আজকে আলোচনায় আসি। প্রথম হচ্ছে উৎপাদন খরচ বা প্রোডাকশন কস্ট কী। এর উত্তর হচ্ছে উৎপাদন দ্রব্য করার জন্য বা দ্রব্য উৎপাদন করার জন্য উৎপাদনকারী যে খরচ করে তাকেই বলে উৎপাদন খরচ। অন্যভাবে বলা যায়, দ্রব্য উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণের জন্য যে দাম দিতে হয় তাকেই বলা হয় কি উৎপাদন খরচ। তারপরে আমার খরচ সাধারণত আছে দুই প্রকার, একটা হলো আর্থিক খরচ আর হলো প্রকৃত খরচ। আর্থিক খরচ হচ্ছে বা নমিনাল কস্ট, অর্থের মাধ্যমে পরিমাপকৃত খরচকে আর্থিক খরচ বলে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে যে পরিমাণ অর্থ খরচ করতে হয় তাকে বলা হয় আর্থিক খরচ। আর প্রকৃত খরচ বা রিয়েল কস্ট হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনের উপকরণসমূহের বস্তুগত পরিমাণকে প্রকৃত খরচ বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত উপকরণসমূহের ত্যাগের পরিমাণ প্রকৃত খরচ। তারপরে মোট খরচ, তারপরে গড় খরচ, আর হলো প্রান্তিক খরচ। তো মোট খরচ হচ্ছে বা টোটাল কস্ট হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে খরচ হয় তাকে মোট খরচ বলে। আর গড় খরচ হচ্ছে কোনো খরচের পরিমাণকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে গড় খরচ বলে। তারপর হচ্ছে প্রান্তিক খরচ, অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত খরচ হয় তাকেই বলা হয় প্রান্তিক খরচ। তারপর হচ্ছে স্বল্পকালীন মোট খরচ, মোট উৎপাদনে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনীয় খরচ সমষ্টিকে স্বল্পকালীন মোট খরচ বলে। তারপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে মোট পরিবর্তনীয় খরচ। উৎপাদনের পরিবর্তনের ফলে খরচের পরিবর্তন হওয়াকে মোট পরিবর্তনীয় খরচ বলে। অর্থাৎ যে সকল উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্য পরিচালনা করতে হয় সে সকল উপকরণের জন্য যে খরচ হয় তাকে মোট পরিবর্তনশীল খরচ বলে। তো মোট স্থির খরচ এবং মোট পরিবর্তন খরচের যে পার্থক্য আছে এই জিনিসটাও কিন্তু তোমার প্রয়োজন হবে আর কি। তারপর লাগবে যে দীর্ঘকালীন মোট খরচ। দ্রব্য উৎপাদনের জন্য দীর্ঘকালে যতটুকু খরচ করতে হয় তার সমষ্টিকে দীর্ঘকালীন মোট খরচ বলে। উল্লেখ্য, দীর্ঘকালে সকল উপকরণ খরচই পরিবর্তন হয়, এটা কোনোটাই স্থির থাকে না। অর্থাৎ দীর্ঘকালে সকল স্থির খরচের পরিমাণ শূন্য। স্থির খরচ না থাকার কারণে দীর্ঘকালীন মোট খরচ মোট পরিবর্তনীয় খরচের সমান হয়। আর গড় স্থির খরচ, একক প্রতি স্থির খরচকে গড় স্থির খরচ বলে। অন্যভাবে বলা যায়, আর মোট স্থির খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির খরচ পাওয়া যায়। তা খরচ অপেক্ষক বা কস্ট ফাংশন, উৎপাদনের সাথে খরচের সম্পর্ককে খরচের অপেক্ষক বলে। অর্থাৎ উৎপাদন খরচের সাথে উৎপাদনের কার্যকর সম্পর্ক হলো খরচ অপেক্ষক। তা আমাদের দুইটা খরচ গড় খরচ আছে, একটা স্বল্পকালীন গড় খরচ, একটা দীর্ঘকালীন গড় খরচ, একটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট, একটা লং টার্ম। আচ্ছা, তাহলে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট হচ্ছে স্বল্পকালে মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে স্বল্পকালীন গড় খরচ বলে। স্বল্পকালে আমাদের মাথায় রাখতে হবে যে গড় ব্যয় রেখা সবসময় ইউ আকৃতির হয়। এটি কেন হয় তা এখন আমি আলোচনা করতেছি। আমরা জানি মোট খরচকে উৎপাদনের উপকরণ দিয়ে ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে গড় খরচ বলে।
উৎপাদনের বিভিন্ন পর্যায়ে গড় খরচের ভিন্নতার জন্য যে রেখা পাওয়া যায় তা ইংরেজি ইউ আকৃতির বিশিষ্ট হয়। এর কারণ হচ্ছে গড় খরচের দুটা অংশ। গড় খরচের স্থির খরচটি পরিবর্তনীয় খরচ। উৎপাদনের প্রাথমিক অবস্থায় উভয় খরচ কমতে থাকে এবং এক পর্যায়ে গড় খরচ স্থির খরচ ও গড় পরিবর্তনীয় খরচ সমান হয়। এরপর উৎপাদন আরও বাড়তে থাকলে গড় স্থির খরচ কমতে থাকলেও গড় পরিবর্তনীয় খরচ বাড়তে থাকে। এই দুই খরচের সম্মিলিত প্রভাবে গড় খরচ রেখা ইউ আকৃতির হয়ে থাকে। তারপর উৎপাদন বৃদ্ধির সাথে সাথে প্রথমে গড় খরচ হ্রাস এবং পরবর্তীতে গড় খরচ বাড়ার কারণে গড় খরচ ইউ আকৃতির হয়। তা পরিবর্তনীয় উপকরণের অনুপাত বিধি কার্যকর থাকে বলেও গড় খরচ ইউ আকৃতির হয়। 4 নম্বর হচ্ছে স্বল্পকালে প্লান্ট অকাম্য স্তর ব্যবহার হলে গড় খরচ হ্রাস পায়। যখন কাম্য স্তরে ব্যবহার হয় তখন গড় খরচ সর্বনিম্ন স্তরে পৌঁছায়। অন্যদিকে প্লান্টের অতিরিক্ত ব্যবহারের ফলে গড় খরচ পুনরায় বৃদ্ধি পায়। এতে করেও গড় খরচ কী হয়? ইউ আকৃতির হয়। আরেকটা আমাদের প্রয়োজন হবে দীর্ঘকালীন গড় খরচ রেখা। দীর্ঘকালীন গড় খরচ রেখাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে দীর্ঘকালীন গড় খরচ রেখা বলে। দীর্ঘকালীন গড় খরচ দীর্ঘকালীন উৎপাদনের সাথে সম্পর্কিত। এতে সকল খরচে কী হয়? পরিবর্তনশীল হয়। অনেকগুলো রেখা থাকে কিন্তু সেটা কিন্তু ইউ আকৃতির হবে না। দীর্ঘকালে গড় খরচ রেখাটা আমাদের যে আকৃতির হয় সেটা হচ্ছে এল আকৃতির। আর প্রশ্ন হচ্ছে কেন এল আকৃতির হয়? তার কারণটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটি ফার্মের উৎপাদন খরচ বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়। এতে শুরুর দিকে গড় খরচ হ্রাস পায়, আবার নির্দিষ্ট পর্যায়ের পর গড় খরচ স্থির থাকে। যখন গড় খরচ হ্রাস পায় তখন এলএসি রেখা ডান দিকে নিম্নগামী হয়। আবার যখন গড় খরচ স্থির থাকে তখন এলএসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এতে এলএসি রেখার প্রথম অংশের কিছুটা নিম্নগামী, পরের অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয় বলে একে কি হয়? এল আকৃতির হয়। তাহলে আমি আশা করতেছি যে তোমরা একটা ইউ আকৃতির, স্বল্পকালে ইউ আকৃতির এবং কি দীর্ঘকালের এল আকৃতির হয়, এই জিনিসটা তোমরা অবশ্যই কী করতে পারছো? বুঝতে পেরেছ। আর আরেকটা জিনিস যেটা লাগবে আমাদের, কাম্য উৎপাদন লাগবে বা অপটিমাম আউটপুট। স্বল্পমেয়াদী গড় খরচ উৎপাদনের যে স্তরে সর্বনিম্ন হয় তাকে কাম্য উৎপাদন বলে। এর আগে বা পরে স্বল্পকালীন গড় খরচ বেশি হয়। কাম্য উৎপাদন নির্ধারণে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচের ভূমিকা আছে। তারপরে সুযোগ ব্যয় আমাদের ব্যাখ্যা করতে হবে বা অপরচুনিটি কস্ট। ছেড়ে দেওয়া সুযোগকে সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ কোনো দ্রব্যের উৎপাদনের জন্য অন্য দ্রব্য পরিহার করাই হলো সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ একজন কৃষক তার জমিতে আলু উৎপাদন করতে পারে, আবার বেগুনও উৎপাদন করতে পারে। এখন আলু উৎপাদন করলে বেগুনের সুযোগ তাকে ত্যাগ করতে হবে, তাই আলু উৎপাদনের সুযোগ ব্যয় হলো বেগুন উৎপাদন। আবার একইভাবে বেগুন উৎপাদনের সুযোগ ব্যয় হলো আলু উৎপাদন। অন্যদিকে একজন ভোক্তার পছন্দ পূর্ণ করার জন্য তার জন্য যে পছন্দটি ত্যাগ করতে হয় তাকেও আবার সুযোগ ব্যয় বলা হয়। যেমন একজন ছাত্র উপন্যাস না কিনে অর্থনীতির বই কিনতে পারে, এতে অর্থনীতির বইয়ের সুযোগ ব্যয় হলো উপন্যাস ক্রয় না করা। তারপর আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে যে আমাদের অর্থনীতির ফার্মের ভারসাম্য লাগবে আমাদের। তো এখানে কয়েকটা জিনিসের সংজ্ঞা আমাদের লাগবে। প্রথমটা হচ্ছে প্লান্ট। প্লান্ট হচ্ছে দ্রব্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ একককে প্লান্ট বলা হয়। আর ফার্ম হচ্ছে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। আর শিল্প হচ্ছে একই দ্রব্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। তো ফার্ম এবং শিল্পের মধ্যে কি আছে? পার্থক্য আছে, হ্যাঁ। এবং প্লান্ট ও ফার্মের মধ্যেও কি আছে? পার্থক্য আছে। তো ফার্মের ভারসাম্য আমাদের জানতে হবে। ভারসাম্য শব্দের অর্থ হলো স্থিতি অবস্থা, যে অবস্থায় থেকে সরে আসার কোনো প্রয়োজন পড়ে না। ফার্মের ভারসাম্য হলো সর্বাধিক মুনাফার স্তরে স্থিতি অবস্থা। তাই ফার্মের ভারসাম্য আর মুনাফার সর্বোচ্চকরণ একই রূপে লাভ করতে পারে। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট কাকে বলে আর ইকোনমিক্স প্রফিট কাকে বলে। এই দুইটা প্রফিটের মধ্যে একটু দৃষ্টিভঙ্গিগত ফারাক আছে। প্রথমে আমরা অ্যাকাউন্টিং প্রফিট জানি।
উৎপাদনের ক্ষেত্রে সংগঠকের সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলে। এই মুনাফা হিসাবের মাধ্যমে করা হয় বলে তাকে হিসাবগত মুনাফা বলে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে ফার্মের মোট কত আয়, মোট কত ব্যয় হয়েছে, এর পার্থক্য হইল মুনাফা। এক্ষেত্রে মোট ব্যয়ের চেয়ে মোট আয় বেশি হলেই হিসাবগত মুনাফা আসবে, অথবা কিন্তু মুনাফা আসবে না। উৎপাদন ক্ষেত্রে সকল প্রকাশিত এবং অপ্রকাশিত ব্যয়ের সমষ্টি হলো মোট ব্যয়, এবং সকল প্রকাশিত এবং অপ্রকাশিত আয়ের সমষ্টি হলো মোট আয়। সুতরাং মোট ব্যয়ের যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাই হলো ওই বছরের জন্য হিসাবগত মুনাফা। যেমন আমরা মনে করি যে একটা উৎপাদনের প্রতিষ্ঠানে এক বছরে মোট ব্যয় হলো 2 লক্ষ, আয় হলো 3 লক্ষ টাকা, তাহলে হিসাবগত মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা। এবার আমরা আসি ইকোনমিক প্রফিটে বা অর্থনৈতিক মুনাফায়। এটি হচ্ছে এই অর্থনৈতিক কার্য পরিচালনা এবং সংশ্লিষ্ট ঝুঁকি বহনের জন্য উদ্যোক্তার প্রাপ্য পুরস্কারকে অর্থনৈতিক মুনাফা বলা হয়। অন্যভাবে বলা যায়, মোট মুনাফা থেকে অপ্রকাশিত খরচ বাদ দিলে যে মুনাফা পাওয়া যায় তাই হলো অর্থনৈতিক মুনাফা। অপ্রকাশিত খরচ বলতে উদ্যোক্তার নিজস্ব জমির খাজনা, নিজস্ব শ্রমের মজুরি, নিজস্ব মূলধনের সুদ, এদের সমষ্টি বোঝায়। তাই বলা যায় অর্থনৈতিক মুনাফার মধ্যে উদ্যোক্তার উৎপাদন কার্য পরিচালনা ও ঝুঁকি বহনের পুরস্কার ছাড়া অন্য কোনো উপাদান অন্তর্ভুক্ত থাকে।